বৃষভানুরাজ নন্দিনী রাজনন্দিনী গোবিন্দ গোচারণ থেকে গৃহে প্রত্যাবর্তন করার কালে গোবিন্দ গোচারণ থেকে যখন গৃহে বাড়িতে ফিরছেন তখন যাবত মন্দিরের পাশ দিয়ে সিংহা বেনু ধ্বনি করতে করতে চলে যাচ্ছেন বৃষভানু রাজনন্দিনী। গোবিন্দ দর্শন করব বলে ঠিক সেই সময় ঘর থেকে সন্ধ্যা দেখানোর ছলনা করে একটু বাইরে বেরিয়েছেন আর গোবিন্দ যেহেতু একটু দূরেই সামনেই দাদা রয়েছেন তাই বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবেন না, অথচ একটু দূরবর্তী অংশে দাঁড়িয়ে ইশারা করলেন, মাথায় হাত দিয়ে ইশারা করলেন। দূর থেকে দেখলেন বৃষভানু রাজনন্দিনী। গোবিন্দ চলে গেলেন গৃহে, নিজের বাড়িতে গোবিন্দ চলে গেলেন। আর রাধারানী কিন্তু গোবিন্দ চলে যাওয়ার পর বাড়িতে প্রবেশ করলেন। যেই বাড়িতে প্রবেশ করেছেন, এবার রাত্রি দ্বিতীয় প্রহর আস্তে আস্তে সমাগত। বাড়ির যাবতীয় কাজ কর্ম দায় দায়িত্ব করে এবার যে গোবিন্দ ইশারা করেছেন, মনের ভেতর সব সময় সেই সংকেত, সেই ইশারা রাধারানী লালন করেছেন। এমন সময় এসেছেন ললিতা। যেই ললিতা এসেছেন, ধনী আমার ও ও ও ওই ক্ষণ সংকেত ভাবিয়া ধনির আনন্দয়া ধরে না গো ও ও ও ধনির আনন্দয়া ধরে না ধনী বধূর সংকেত হিয়া আই ধরে আনন্দয়া বধুর সংকেত হিয়া ধরে আনন্দয়া ধরে না ধনী বধুর সংকেত হিয়া
আনন্দয়া ধরে না ধরি বধুর সঙ্গে দিয়া আই ধরি আনন্দয়া ধরে না বধুর সঙ্গে দিয়া আই ধরি আনন্দয়ার ধরে না ও ও ও ছা ওই ক্ষণ সংকেত ভাবিয়া রা ওই ক্ষণ সংকেত ভাবিয়া রা ওই ক্ষণ সংকেত ওই ক্ষণ সংকেত ভাবিয়ারা ক্ষণ সংকেত ভাবিয়ারা আজি সব সখীগণ বদন চাবি সখীগণ বদন চায় ধনী আমার সব সখীগণ বদন চায় সব সখীগণ বদন চায় কেমন চেয়ে আছে গো আছে গো আজি চেয়ে আছে গো আছে গো আমার ললিতারি বদনে পানে চেয়ে আছে গো কেমন ললিতার ওই বদনে পানে চেয়ে আছে গো আজি ললিতারি বদনে পানে চেয়ে আছে গো ললিতার বদনে পানে চেয়ে আছে গো বধুর কাছে যাবার যুক্তি শুনবে বলে চেয়ে আছে গো যাবার যুক্তি শুনবে বলে চেয়ে আছে গো আজি সবই সখী গণ বদন চায় সখী গণ বদন চায় আমায় বলে দে না আমায় বলে দে না আমায় বলে দে না আমায় বলে দে না আমি কেমনে বধুর কাছে যাব আমায় বলে দে না কেমনে বধুর কাছে যাব বলে দে না আবার কি সংকেত করিল বধূ মর্মার্থ বলে দে না কি সংকেত করিল বধূ পরার্থ বলে দে না আজি সবই সখী বদন চায় সবই সখী গান বদন চায় অনেকক্ষণ থেকে প্রতীক্ষায় বসেছিলেন সংসারের কাজ করতে করতে কাজ করতে করতে কখন সময় হবে আর কখন আমার প্রিয় নর্ম সখী দুজন আমার কাছে আসবে দুটো কৃষ্ণ কথা বলবো আর যাওয়ার সময় গোবিন্দ মাথায় হাত দিয়ে কি বলে গেল সেটা আরো দৃঢ়তা পাওয়ার জন্য মাথায় হাত দিয়ে গোবিন্দ কি বলে গিয়েছিলেন রাধারানী কি জানেন না না রাধারানী বুঝতে পারেননি বলুন তো কিন্তু জানি দার্ঢ লাগি পুছে সাধুর স্বভাব আমি কোন সিদ্ধান্ত জানি আমি কোন
আলোচনা, কোনো মত, কোনো পথের কথা আমি জানি, তবুও আমি যেটা জানি সেটা ঠিক জানি কিনা সেটা যাচাই করে নেওয়ার জন্য কোনো উচ্চতর সাধু, গুরু, বৈষ্ণব, শাস্ত্রের কাছে সেটা জিজ্ঞেস করে বারবার অধ্যয়ন করে সেই বিষয়টা একটু দৃঢ় হয়ে নেওয়া উচিত। কারণ আমার জানা যদি একটু টলমল করে তাই তো ঠিক, ঠিক নয় তাহলে সেই পথে এগিয়ে যেতে যে কোনো মুহূর্তে পা পিছলে যাবে। আমাদের এই বিষয়টা একটু খামতি আছে। আমার কথা বলছি, ভক্তের কথা বলিনি যে আমি জানি মানে আমি সব জানি, বুঝলেন? আমি যেটা জানি সেটাই ঠিক জানি, তা কিন্তু নয়। যখন আমার থেকে অনেক উচ্চস্তর কোনো সাধু, গুরু, বৈষ্ণব, শিক্ষিত সেই বিষয়ে পারঙ্গম ব্যক্তি থাকবে, আপনি কিন্তু নম্র হয়ে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিন। এটা কিন্তু আমাদের পথ। মানে আমরা সবাই ওইটা দেখবেন দু একটা করে বলার চেষ্টা করি। আমাদের মহাপ্রভু নিতাই চাঁদ শ্রী গুরুদেব মুখ দিয়ে যেটুকু বের করে দেন তার বেশি অবশ্যই নয়। গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারমুত্তমম, ওটা ছাড়া আমাদের চলা মোটামুটি খুব একটা যাবে না। যতই আমরা শ্রীমদ্ ভাগবতের কথা বলি, কিন্তু ভালো করে আমার কথার অপব্যাখ্যা করবেন না, তবুও ভালো করে দেখবেন শ্রীমদ্ ভাগবত হচ্ছে উচ্চ স্তরের ভক্তের গ্রন্থ। আর আমরা যেখানে থাকি সেখানে ভক্তির পরিচর্যা বিন্দু মাত্র হওয়ার কোনো লক্ষণ টক্ষণ নেই। নিতাই গৌর হরি 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 হয়। আমরা যেখানে থাকি তার নাম হচ্ছে সংসার। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মানে ভক্ত সমাজ অধিকাংশ নয়, সবাই সংসারী, এবং তারা মর্মে মর্মে আমার কথা অনুভব করতে পারছেন। আমিও যেমন, আপনিও তেমন, যে যেখানে আমরা বাস করি সেখানে বিন্দু মাত্র ভক্তির চাষ হওয়ার মতন কোনো সুযোগ পরিবেশ নেই। আগেও ছিল না, আজও নেই, ভবিষ্যতে তো থাকবেই না। নিতাই গৌর হরি হরি। তাহলে সেই জায়গায় ভাগবতের পরিপুষ্টির চাইতে শ্রীমদ্ ভগবত গীতার পরিপুষ্টি ভালো হবে, কারণ সে জায়গায় সব সময় যুদ্ধই চলছে, বুঝলেন? সব সময় ঘুম থেকে উঠে ঘুমাতে বা ঘুমানোর মধ্যেও শুধুই যুদ্ধ আর যুদ্ধ। তার জন্য যুদ্ধের গ্রন্থটি কাজে লাগে বেশি। নিতাই গৌর হরি হরি হরি। গীতা তো যুদ্ধের গ্রন্থ। গীতা কোথাকার গ্রন্থ? গীতার ঠান্ডা মাথায় লেখার গ্রন্থ নয় তো। গীতা একবারে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামুকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, একবারে যুদ্ধের মাঝখানের গ্রন্থ। ওই জন্যই কাজে লাগে। যুদ্ধের মাঝে যিনি যুদ্ধের সেনাপতি, তিনি বিভ্রান্ত, তার মস্তিষ্ক বিকৃতি ঠিক করার জন্য 18 অধ্যায় গীতা। আমরা বিভ্রান্ত, যুদ্ধের মাঝে পড়ে আমরা বিভ্রান্ত, তাই আমাদের মস্তিষ্ক বিকৃতি ঠিক করার প্রথম সোপান হচ্ছে গীতা। তারপর গীতা যখন পাশ করবেন তখন শ্রীমদ্ ভাগবত। নিতাই গৌর হরি হরি হরি। মানে যতই স্মরণ করি, ভজন করি, কিন্তু কাজে লাগাতে পারি কিনা সেটা সন্দেহ। আবার বলি, বক্তব্যের অন্য অর্থ করবেন না। যে কথা আমরা বলছিলাম, রাধারানী বসে আছেন, কখন প্রিয়নর্মা সখী দুজন আসবেন আর তাদের কাছে জিজ্ঞেস করে নেব যে আমার গোবিন্দ মাথায় হাত দিয়ে কি বললো। ললিতা বলল, রায় তুই বুঝতে পারিস নি কি বললো? বোঝা খুব সহজ ছিল। সত্যি বুঝতে পারিস নি? বলি না, তুই বল না। কোথায় হাত দিয়েছিল গো? কেশ মানে চুল, এই যে কেশ। বারবার মাথায় হাত দিয়ে কিছু বলতে চাইছিল। ওমা, এটুকু বুঝিস নি? কেশ দিয়ে বৃন্দাবনে দুটি জায়গা, একটি দিনের বেলা হলে সেটা প্রযোজ্য ছিল, সেটা কেশী ঘাট। যেহেতু রাত্রিবেলায় তো, তাই কেশী ঘাটটা খুব প্রযোজ্য নয়। তাহলে কেশরকুঞ্জ যেই বলেছে কেশরকুঞ্জে যাওয়ার জন্য, তোর গোবিন্দ তোকে সংকেত করেছে রায়, সঙ্গে সঙ্গে আবেশে কহত মনের কথা, আবেশে কহত মনের কথা। আদি কবহু হরিষ বিষাদ ব্যথা, কবহু হরিষ বিষাদ ব্যথা, আবার কবহু হরিষ বিষাদ ব্যথা, কবহু হরিষ বিষম ব্যথা।
কবহু হরিষ, হরিষ মানে আনন্দিত হচ্ছেন, আবার মুহূর্তের মধ্যেই বিষাদ ব্যথা। কেন? আনন্দিত তো হচ্ছি, আমার গোবিন্দ আমাকে কেশরগঞ্জে যাবে বলে সংকেত, যাওয়ার জন্য সংকেত করেছে, খুব আনন্দের বিষয়। গোবিন্দ আমাকে যেতে বলেছে, কিন্তু সঙ্গে সঙ্গে বিষাদ ব্যথা। যদি বা সংকেত করল নাগর রায়, সংকেত করল নাগর রায়, এখন কি করব সখী কহ নাই উপায়, কি করব সখী কহু নাই উপায়। আমার বিষাদের কারণ কি? আচ্ছা, গোবিন্দ ডেকেছে, এর মধ্যে দুঃখের কারণ কোনটি বলুন তো? আমি গুরু দুরুজন বঞ্চনা করি, গুরু দুরজন বঞ্চনা করে, আমি কেমনে যাইব রইতে নারী, আমি কেমনে যাইব রইতে নারী, আমি কেমনে যাইব রইতে নারী, আমি কেমনে যাইব রইতে না রে, আমি কেমন করে যাব আমি কেমন করে যাব গো, কেমন করে যাব বল, কেমনে করে যাব গো, আমায় গুরু জনাই করি ছল, কেমন করে যাব বল, গুরু জনায় করি ছল, কেমন করে যাব গো, আমার গুরু জনাই করি ছল, কেমন করে যাব বল, দুজনাই করি ছল, কেমনে করে যাব বল, আমি কেমনে যাইব রইতে আমি নারী, কেমনে যাইব রইতে না রে। গোবিন্দ মাথায় হাত দিয়ে ইশারা করেছেন যাওয়ার জন্য, কিন্তু দুঃখের কথা কোনটি? যেই মাথায় হাত দিয়ে ইশারা করার কথাটা মনে পড়ছে, খুব আনন্দ হচ্ছে, আমায় গোবিন্দ আমায় ডেকেছে, কিন্তু চোখ দিয়ে জল কেন বেরোচ্ছে জানেন? কেমনে যাইব রইতে নারী, এইটাই বক্তব্য। কারণ গোবিন্দ ডাকলেই আমি যেতে পারবো না, গোবিন্দ ডাকলেই আমি কিন্তু যেতে পারবো না। হে গোবিন্দ, তোমাকে কতবার বলেছি ইশারাই করো আর বাঁশি বাজাও, সংকেতই করো, যে কোনো পদ্ধতিতে তুমি আমাকে কাছে ডাকো, হয় সন্ধ্যার জন্য ডাকো, না হয় সকালের জন্য ডাকো, তুমি দ্বীপ প্রহরের জন্য ডাকবে না। আর তুমি কিন্তু সেই দ্বীপ প্রহরের জন্যই সংকেত করবে। দ্বীপ প্রহর মানে দুপুর, দ্বিতীয় প্রহর। তাহলে দিনের দিকের একটা দ্বীপ প্রহর হয়, রাতের দিকের একটা দ্বীপ প্রহর হয়। আমরা বলি দিন দুপুর, কখনো বলি রাত দুপুর, নিতাই গো হরি হরি হরি। আর তুমি কিনা দ্বীপ প্রহরেই সংকেত করবে, যে কোনো ভাবে শব্দের অর্থ অনুগত ভক্তজন করতে পারে, যে কোনো ভাবে। একটা আমার দ্বীপ প্রহরের কথা বলছি, যদি বাল্যকাল সকাল হয়, সকালবেলা মানে যদি বাল্যকাল হয় জীবনের, সন্ধ্যাবেলা যদি বার্ধক্যকাল হয়, তাহলে যৌবন হচ্ছে দ্বীপ প্রহর, দ্বিতীয় প্রহর। এই সময় ডাক এলে যাওয়া কিন্তু প্রচুর কঠিন, নয় বলুন? এই সময় দায় দায়িত্ব, সংসার, ছেলে মেয়ে, মা বাবা, চাকরি বাকরি, নাম যশ খ্যাতি, এই এত কিছুকে উপেক্ষা করে সবকিছুকে ছেড়ে দিয়ে গোবিন্দ সার করে, অথচ যদি সত্যিই গোবিন্দের ডাক আসে, গোবিন্দ প্রেমের স্পর্শ কেউ পান, এই সময় তিনি যন্ত্রণায় ছটফট করবেন, না পারবেন ওটা ছাড়তে, ওটা ভুলতে, আর না পারবেন এটা ছাড়তে। নিতাই গৌ হরি হরি। তার জন্যই তো রাধা, এটা বোঝানোর জন্যই রাধা গো, যে আমরা তাহলে কি সংসারী মানুষের কৃষ্ণ ভজন হবে না? আরে সংসারেই তো কৃষ্ণ ভজন। নিতাই গৌর হরি হরি। রাধারানী সংসার ছেড়েছিল, রাধারানী সংসার ছেড়েছিল, কি গো ছেড়েছিল? সমস্ত যন্ত্রণা, মান অপমান, কলঙ্ক, লজ্জা, কুলশীল মান, সবকিছুকে তিনি সহ্য